এরা গাড়ার একই সাথে এফএমএন প্রাপ্ত আরো নিয়োগ দি, কিন্তু আরা কিনলে বৈষম্য শিকার হতাম। প্রিয় দর্শক, আমি আজকে ইসলামী ব্যাংকের একটা নিয়োগ বাতিল নিয়ে কথা বলবো এই কারণে আমরা এই নিউজটা গত 6 ঘন্টা আগে আপলোড করেছি। আপলোড করার পর প্রায় ১,৫০০-এর উপরে ১,৬০০ কমেন্ট হয়েছে এখানে। মানে আমাদেরকে অনেকে প্রশ্ন করছেন, আবার সি প্লাস টিভিকে মানে এটার জন্য বিপুল পরিমাণ মানুষ সাধুবাদ জানাচ্ছেন, এবং যে পরিমাণে মানুষ আমাদেরকে কিছু প্রশ্ন করেছেন, এই প্রশ্নগুলোর উত্তর আসলে আমার মনে হয় যে আমি দিতে হবে এবং দেওয়া উচিত। আমরা কেন এই ছেলেদের পক্ষে দাঁড়ালাম, এই ছেলে মেয়েদের পক্ষে দাঁড়ালাম? এই যে ইসলামী ব্যাংকের এই নিয়োগ বাতিল সংক্রান্ত এই নিউজের ভিতরে আমি কেন জড়ালাম? আমার কথা হচ্ছে স্পষ্ট ভাই, আমি তো আর আলু বিক্রি করি না, হ্যাঁ, আমি তো আর দোকানদারি করি না। আমার এই দোকান হচ্ছে চট্টগ্রামের মানুষের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, চট্টগ্রামের হিস্সা নিয়ে, চট্টগ্রামের সংস্কৃতি নিয়ে, এই সমস্ত নিয়ে কথা বলার জন্যই মূলত আমাদের সি প্লাসটা দাঁড়িয়েছে। এখন এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে চট্টগ্রামের এই যে বিপুল পরিমাণ ছেলে মেয়ে, এই ২৫০ ছেলে মেয়ে যে যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে জীবনের প্রথম, তাদের জীবনে মাস্টার্স কমপ্লিট করার পরে তারা একটা চিঠির মাধ্যমে তাদের জীবনে যে একটা বিশাল স্বপ্ন দেখেছিল, এই স্বপ্নটা আমাদের এই বর্তমান সরকারের আমলে হঠাৎ করে চুপসে গেছে। কিন্তু আমরা যেটা কি মনে করেছিলাম, আমরা যারা ডক্টর ইউনূস স্যারকে খুব বেশি রেসপেক্ট করি এবং ডক্টর ইউনূস সাহেবের সরকার কখনো আসলে বিশ্বের সবার সাথে যে পরিমাণ সম্পর্ক আছে, সেই সম্পর্ক দিয়ে আমরা মনে করেছিলাম যে ডক্টর ইউনূস স্যার আসার সঙ্গে সঙ্গে আমাদের অর্থনীতির বিশাল বাস্কেট সুন্দর হয়ে যাবে, আমাদের ছেলেমেয়েরা অনেকে চাকরি পাবে, অনেক চাকরির বাজার অনেক প্রশস্ত হবে, এবং আমাদের মূল কথা হচ্ছে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে, আমরা সাংবাদিকরা সাংবাদিকতা করতে পারবো, এবং যে প্রফেশন আছে তারা সবাই সুন্দর করে ব্যবসা সব কিছু করতে পারবে। এইরকম একটা সবার ভিতরে একটা আশার সঞ্চার হয়েছিল, কারণ উনি হচ্ছেন একজন বিশাল মাপের মানুষ, এবং ওনার কাজকর্ম কথাবার্তা এগুলো হচ্ছে মানুষকে আশা জাগায়। যে কোনো সময় আপনি কথা বললে দেখবেন, আপনি ওনার সামনে ওনার কথাগুলো শুনলে মনে হবে পৃথিবীতে আমার অনেক সুন্দর একটা জায়গায় বসে আছি, অনেক সুন্দর সুন্দর বেশ কিছু কথা আমি শুনছি, এরকম মনে হবে। আমি 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 মূলত ওনার একজন ভক্ত, আমি ওনার বক্তব্যের মারাত্মক ভক্ত, এটা এটা আনডাউটেডলি। এটা এখন বলতে হয় যে ইসলামী ব্যাংকের এই নিয়োগ বাতিল, চট্টগ্রামে যে তারা কর্মসূচি গ্রহণ করেছে, আমি চাচ্ছি যে এখানে কিছু প্রশ্ন তারা করেছে, যে তারা এই পরীক্ষা দেয়নি, তারা ওই ড্রপ বক্সে দিয়ে সিবি দিয়ে চলে গেছিল। তারপরে অনেকেই এদের সিবিটা মূলত ওরা হচ্ছে অনলাইনে আবেদন করেছিল। তো আবার অন্যান্য ব্যাংকে যেরকম ছিল, ইসলামী ব্যাংকেরটা কিন্তু সেরকম ছিল না। এরা অনলাইনে আবেদন করেছিল, তারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা হচ্ছে ভাইবা, আর ভাইবাটা যেভাবে হোক, আমার কথা হচ্ছে আমরা জানি না আমরা কি হয়েছে, সেটা বাংলাদেশ ব্যাংকের অথরিটি যারা তাদের নিয়োগগুলোকে পরীক্ষা নিয়েছে এবং তারা এদেরকে অ্যাপ্রুভ করেছে, যারা করেছে তারা কেউ এই জায়গায় নাই। যারা অ্যাপ্রুভ করেছে তারা এদের কোনো অযোগ্যতা তারা দেখেনি কাগজে পত্রে। আমি বলছি না যে তারা খুব খুব মানে গিয়ে মানুষ, তারা যখন আমার দরজায় এসে আমাকে বলছে যে ভাই আমাদের কি দোষ, আমারও একই প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে তাদের কি দোষ? দোষটা যদি করেই থাকে, আপনারা যদি সবাই বলে থাকেন যে এস আলমের, এটাই হচ্ছে মোট কথা হচ্ছে এস আলম গ্রুপের দোষ বা মাসুদ সাহেবের দোষ, ঠিক আছে, এটা প্রমাণ সাপেক্ষ, এটা প্রমাণ হোক, প্রমাণ করে আপনারা এস আলম মাসুদ সাহেবকে কোথার থেকে এনে একদম শাস্তি দিয়ে মারাত্মকভাবে আপনারা ইয়ে করেন, কোনো অসুবিধা নেই, এটাতে আমাদের কারো কারো প্রশ্ন নেই। কিন্তু মাসুদ সাহেবের বা এস আলমের কোনো দোষের কারণে
এই সমস্ত ছেলেদের চাকরি যাবে কেন? তাহলে অনেকেই বলছেন এরা গত সরকারের দোসর ছিল একজন এসালমের মাসুদ সাহেব। ওকে, মানলাম এসালমের মাসুদ সাহেব গত সরকারের দোসর ছিল, সেই হিসেবে ওই দোসরের যে সমস্ত চাকরি দিয়েছে সব চাকরি বাতিল করে দিবেন আপনারা। হ্যাঁ, এটাই তো আপনাদের কথা নাকি? এখন কথা হচ্ছে, যদি গত সরকারের দোসর হওয়ার পরে দোসরের চাকরি নাই হয়ে যায়, তাহলে গত সরকারের আমলে 17 বছরের যে সমস্ত আর্মিতে, পুলিশে, বিসিএসে এবং অন্যান্য জায়গায় যাদের চাকরি হয়েছে তাদের চাকরিগুলো নট হওয়া উচিত, তাদেরকে চাকরি থেকে বাইর করে দেওয়া উচিত। এটাই তো হওয়া উচিত না? যদি দোসরের কোথায় যেখানে সরাসরি সেই সরকারের যারা চাকরি হয়েছিল সেই সরকারের আমলে সবার চাকরি যদি থাকে, তারা এরা কি দোষ করেছে? যদি জিজ্ঞেস করি, এই যে বিসিএস এর আবেদ আলীর যে পরিমাণ ডিসি, এসপি, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বড় বড় জায়গাগুলোতে আবেদ আলীর নিয়োগ পাওয়া ওই সব বিসিএস অফিসারদের চাকরি কোথায় গেল? ওদের চাকরি কেন যায়নি? এখনো পর্যন্ত ওদের একটা লিস্টও হয়নি। আসল ঘটনা হচ্ছে, এখানে ধরেন এটা তো সম্ভব না, কোনোভাবে সম্ভব না। তাহলে আপনি গত সরকারের আমলে গত 17 বছরে যে সমস্ত চাকরি হয়েছে, যে সমস্ত চাকরিতে 2 নাম্বারই হয়েছে, তাদেরকে আপনি শনাক্ত করতে পারবেন না। শনাক্ত করতে পারেন, আপনি যদি সাহস থাকে, আপনার যদি সম্ভব থাকে, আপনার যদি সামর্থ্য থাকে, আপনি করেন এবং করে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেন, অসুবিধা নেই। কিন্তু যদি সেটা না করে দোসরের দেওয়া চাকরি, যদি আপনি এই যে ছেলেগুলোকে কষ্ট দিলেন, এইটা কোন ধরনের মানবিকতা? আমি সেটাই বুঝি না। দোষ করলে এসালমের হয়েছে, এসালমকে ধরেন, ক্ষমতা থাকলে আপনারা এসালমকে ধরেন। দেশের মানুষ তো কেউ আপনাকে নিষেধ করেনি। এখন চট্টগ্রামের নাম দেখে আপনি যদি একটা ছোট ছেলে, সেই কি এসালমের কি লাভ করতে পারবে আমারে বলেন তো ভাই? প্র্যাকটিক্যাল কথা বলেন, বললে প্র্যাকটিক্যাল কথা বলবেন, এত আবেগী কথা বলার দরকার নেই। আপনি এই যে ছোট ছোট এই ছেলেগুলো কি গিয়ে করতে পারবে? এসালমকে হেল্প করতে পারবে? এসালমে যদি টাকা পাচার করছে, এই করছে, সেই করছে, অনেক কথা তো শুনি, কিন্তু এই কথাগুলো যদি সত্য হয়, সত্য হওয়ার জন্য তো আপনার আইনগত প্রক্রিয়া আছে, তাই না? কিন্তু এই সব ছোট ছোট এই ছেলেগুলো এসালমের আমার বিশ্রী অর্থে ব্যবহার করতে ইচ্ছে করতেছে। এরা কি হেল্প করতে পারবে? করলে এমডি করতে পারবে, করলে ডিএমডি করতে পারবে, করলে এসবিভি এই সমস্ত এগুলো করতে পারবে। হ্যাঁ, ওদের দেওয়া ওই সময়ে চাকরি, ওরা কোন বাবাকে ধরে, চাচাকে ধরে, মাকে ধরে চাকরি নিছে, তা বাইর করতে পারবেন আপনারা? এমন হয়েছে যে এসালমে এইদেরকে চাকরি দিয়েছে, এটার জন্য তাদের চাকরি করা যাবে না ভাই। ওরা তো সার্টিফিকেটটা তো এসালম থেকে নেয়নি, এরা তো সার্টিফিকেট নিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে। বাংলাদেশ গভর্নমেন্টের অথরাইজড প্রতিষ্ঠান থেকে তারা সার্টিফিকেট নিয়েছে। তো ওই সার্টিফিকেটে বুমো প্রমাণ করে দেন আপনারা। এই যে কথাগুলো, আমি গত কয়েকদিন আগে 672 জন এসআইবিএল এর ছেলে মেয়েদের সম্পর্কে আমি বলেছি। এটার পরে হঠাৎ করে আমি এতদিন পর্যন্ত ভালো করে করতে পারিনি, পরে দেখি যে আজকে ওরা একটা সংবাদ মানববন্ধন করেছে। ইসলামী ব্যাংকও ঠিক একই অবস্থা। তাহলে এসালম তো ছোটখাটো কোম্পানির ছিল না, এসালমের আরো বেশ কয়েকটা ব্যাংক আছে। তাহলে এইগুলো আস্তে আস্তে সবগুলোর এখান থেকে চাট গায়ে খেদাও আন্দোলন আনা খুব শুরু করে দিলেন মনে হয় আপনারা। আমার কথা হচ্ছে ভাই, এসালমের দোষটা কেন এই সব ছোট ছোট ছেলেরা বহন করবে? তাদেরকে চাকরি দিয়েছে বলে তারা বাংলাদেশে, ভাই আমার একটা কথা বলেন, কেউ চ্যালেঞ্জ করে বলবেন আপনি, এই যে একজন রাস্তায় বসে থাকা একদম পাগলকে যদি জিজ্ঞেস করেন তুই একটা ভালো একটা চাকরি দিলে তুই করবি, সে আপনারা উত্তরটা কি দিবে? উত্তরটা ঠিক এইরকমই দিবে, আমার মামাও নয়, চাচাও নয়, ভাইও নয়, খালুও নাই, মন্ত্রী নাই, এমপি নেই, এই সমস্ত এগুলোই বলবে। বাংলাদেশে এগুলো ছাড়া কোনো চাকরি হয় না, সেটা হচ্ছে মানুষের মজ্জাগত বিষয় হয়ে গেছে, স্বাভাবিক ধারণা।
তো এরা 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 এদের এদের এলাকার ইয়ে আছে, ব্যাংকের মালিক আছে, তাদেরকে ধরছে, স্বাভাবিকভাবে তারা চাকরির জন্য গেছে। ভাই আমার কথা হচ্ছে, আমার চট্টগ্রামের একটা ছেলে হয়তো আর একটা ছেলে পায় নাই, আর একজন তো যে কোনো একজন রেসের মধ্যে সবাই তো আর জিতে না, তারা পেয়েছে। আমার কথা হচ্ছে বাংলাদেশের সবাইকে তো চাকরি দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর, তাই না? এরা তো রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় অধিকার। একজনের চাকরি খেয়ে ফেলা, তার উপর আপনারা উল্লাস করবেন, আল্লাহ তো সহ্য করবে না ভাই। আপনার আমার খোদা, আমার সৃষ্টিকর্তা কি আমি একজনের একটা রিজিকে লাত্তি মারা আমি যদি উল্লাস করি, আমাকে কখনো পুরস্কৃত করবে? আপনার কি মনে হয়? আপনি যদি ধর্মে বিশ্বাস করেন তাহলে কখনো বলতে পারবেন না এই ধরনের একটা ইনহিউম্যান কাজ করার। এই ধার্মিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক, ভাই ইসলামী ব্যাংক একটা বড় প্রতিষ্ঠান, আপনাদের আচরণগুলো এরকম হচ্ছে কেন? আমাদের এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব যে সমস্ত কাজগুলো করছেন, এই কাজের এই দীর্ঘদিনের পরে এই একটার পর একটা যেভাবে ইসলামী ব্যাংকগুলো ধ্বংস করার ব্যবস্থা করছেন, এটার একটা ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ। আপনি এই যে ব্যাংকগুলোকে বিতর্কিত করছেন, বিতর্কিত করে এদের সম্মানটা কোন জায়গায় নেমে আনলেন আপনি? আস্তে আস্তে এটা বিতর্কিত হচ্ছে না, এগুলো স্পর্শকাতর জায়গা। এখন আর কিছু কিছু কথা আসছে, এই যে কিছু কিছু ছেলেরা বলছে যে আমাদের এখানে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টারা আছে বলে আমরা অনেক আন্দোলন, মানে অনেক কর্মসূচি দিতে পারি না, এরকম কথা আমাকে অনেকেই বলেছেন যে তুমি যখন একটু গিয়ে তুলেছ, একটু দেখি রাজপথে নামো, কথা বলো, মানুষের সাথে সবার সাথে ইয়ে করো, সুযোগ নাও। আমি বলি যে ভাই এটাই তো আমার কাজ না। আমার কাজ হচ্ছে আমি সাংবাদিকতা করি, আমি কথা বলবো, আমি তুলে ধরবো আমার যা দরকার আছে, আমার যুক্তিতে যা ইয়ে হয়, আমার মনের মধ্যে যা আসে আমি আপনাকে বলবো। কিন্তু এটার দায় দায়িত্বটা নিবে হচ্ছে সরকার দেখতে হবে। এখন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের আধিক্য চট্টগ্রামে, মানে আমাদের নাকি 13 জন উপদেষ্টা আছে। প্রথম দফায় আমাদের 6 জন ছিল। অনেকে বলছে আমাদের এনজিও মার্কা সরকার, মানে ডক্টর ইউনূসকে ব্যঙ্গ করে। এ নিয়ে আমি একবার কথাও বলেছিলাম। এখন কথা হচ্ছে ভাই, আমার এই যে উপদেষ্টা তারা বলছে আমাদের জন্য কি উপহার দিল এটা? এখন কথা হচ্ছে 3 মাসের সরকার ভাই, একটা আসলেন, আপনারা মানুষকে স্বপ্ন দেখাবেন, আপনারা মানুষকে হতাশ করছেন। আমার কথা হচ্ছে ভাই, এই যে একটা সবাই বলছেন যে এখানে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টারা সবাই আমাদের এখানে, তারা হয়তো একটা ব্যবস্থা নেবে। তো আমরা আশা করছি চট্টগ্রামের মানুষ, আমার কথা হচ্ছে যারা যদি আপনারা শুনে থাকেন, আপনাদের একটা দায় দায়িত্ব আছে। এখন এদের অভিভাবক কে? চট্টগ্রামের আপনারা কিসের ভিত্তিতে চট্টগ্রামের দাবি করবেন? নিয়য় নীতির জন্য তো। এখন নিয়য় নীতির জন্য এই সমস্ত ছেলেগুলোর জন্য আপনার বিবেকের কাছে আপনি একটু জিজ্ঞেস করে দেখুন মাননীয় উপদেষ্টা, এদের কি অপরাধ? এরা কি সার্টিফিকেট নেই? এদের কি সার্টিফিকেট নেই? এটা সার্টিফিকেট যদি বাংলাদেশ সরকারের হয়ে থাকে, আপনার সরকারের হয়ে থাকে, তাহলে ওরা তো চাকরির ম্যান্ডেটরি কাঠামোগুলো মেনেই তারা চাকরি নিয়েছে। এখানে হতে পারে, আমি স্বীকার করছি, এখানে যে এসালমের অবশ্যই নির্দেশনা ছিল, হ্যাঁ ঠিক আছে, মালিক যেহেতু মালিক, তখন তো মালিক ও ছিল, এবং মালিক ছিল বলে মালিক তার শুধু এদেরকে চাকরি দেয়নি, দিয়েছে তা তো না, এর আগেও তো অনেকে চাকরি দিয়েছে। সবারকে চাকরি ছেড়ে দিতে হবে? এই জন্যে আমার বিনীত অনুরোধ প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের কাছে, যদি পারেন এদের চাকরিগুলোর ব্যাপারে একটু আপনারা, যেহেতু চিটংয়ের দাবি করেন, ওদেরকে নিয়ে একবার অন্তত বসুন। এই হাজার হাজার ছেলে মেয়েদের জীবন অনিশ্চিত। সোশ্যাল ইসলামী ব্যাংকের 672 জন গেছে চট্টগ্রামের, এখন 250 ইসলামী ব্যাংকের গেল, আরও কয়েকটা ব্যাংকের সবাই হতবম্ব, অনেকে কোনো কথা বলতে পারছেন না, যে কোনো সময় চাকরি চলে যাবে, এইরকম একটা আতঙ্কের মধ্যে আছে। এখন এইসব আতঙ্কগুলোর জন্য আমাদেরকে প্রত্যেক দিন ফোন করে, ভাই আমাদের মনে হয় আমাদের বেলায় এরকম হচ্ছে। কেউ কেউ বলছেন এই ব্যাংকের ওই ব্যাংকের, নাম ধরবো না, কারণ হচ্ছে যতক্ষণ এই ধরনের ঘটনা না ঘটে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি না। আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে বলবো যে আবেদ আলী 3য় শ্রেণীর কর্মচারী,
সে বাংলাদেশের বিসিএস কতগুলা অফিসার বানিয়েছে, ওই অফিসারগুলোই তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো এসপি ডিসি গিয়ে বিভিন্ন ধরনের পদে আছে। তাদেরকে তো ধরতে পারলেন না, ধরলেন ওই যে ছোট ছোট বাচ্চা, কত বাচ্চা আছে যেগুলো দূতের বাচ্চা সব কতগুলারে। এটা কি কোনো অবস্থায় বিবেক বলে? আর আপনি আমার সর্বশেষ গিয়ে আপনি একবার বিবেক দিয়ে চিন্তা করুন, এইসব ছেলে মেয়েরা কয়েক হাজার ছেলে মেয়ে চেষ্টা করলে, ধরেন উনি 1 লাখ 2 লাখ মানুষ বাংলাদেশের যে কোনো ব্যাংকে চাকরি দিল, এই সমস্ত ছেলে মেয়েরা এসালমের মাসুদ সাহেবের কোনো একটা অপরাধের কি সাহায্য করতে পারবে আমার একটু বলেন। আমি তো মনে করি তারা বিন্দুমাত্র সাহায্য করার অধিকার রাখেন না, তারা অধিকার না সামর্থ্যও রাখেন না, আমি বিশ্বাস করি। কারণ এরা ও যে লেভেলের মানুষ, ওই লেভেলে ওরা কথা বলার সুযোগ নেই। তা আজকে এই পর্যন্ত রাখলাম, দেখি যে আস্তে আস্তে মনে হয় এরকম আরও ঘটনা ঘটবে। তো এগুলোর জন্য আমরা মুখ খুলেছি। আমার চট্টগ্রামের মানুষ, অধিকাংশ মানুষ এইরকম, মুখটা যদি আপনারাও খুলেন, চট্টগ্রামের আরেকজন ছেলে মেয়ের মুখে কান্না আসুক, সেটা আমি চাই না, সোজা কথা। এটার জন্য যা যা হয় তা হবে, অসুবিধা নেই, আই ডোন্ট বদার। এটা খুবই খারাপ একটা নজির সৃষ্টি হবে। এটা আমার মনে হয় না আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবে এটার বিষয়ে। এখানে ন্যায় নীতির কোনো কিছুই নেই। ন্যায় নীতি যদি করতে হয় তাহলে আসালাম মাসুদ সাহেবের সাথে করেন, এখানে এই ছোট ছোট বাচ্চাদের সাথে নয়। তারা তো একটা সংসার করেছে, তারা একটা তাদের ভিতরে জীবনের প্রথম সময়ে তারা একটা স্বপ্ন দেখেছে, স্বপ্ন বিনির্মাণ করেছে। এদের স্বপ্নগুলো ধ্বংস করে দেওয়ার আপনারা কি করলেন? এটা অসংখ্য ধন্যবাদ।